ডমরু চরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। দ্বিতীয় গল্প, তৃতীয় পরিচ্ছেদ। সুন্দরবনের অদ্ভুত জীব। আমার নিকট হইতে ইহারা যখন হ্যান্ডনোট লিখিয়া লইলেন, তখন আমি মনে মনে ভাবিলাম, যত পারো হ্যান্ডনোট লিখিয়া লও, উপরহস্ত কখনো আমি করিব না। নালিশ করিবে, বিক্রি করিবে, বিক্রি দুইয়া খাও, কি বেচিয়া লইবে বাপু? বস্তুত এই হ্যান্ডনোটটির একটি পয়সাও আমাকে দিতে হয় নাই। ইহার কিছুদিন পরে গোলকবাবু কর্মত্যাগ করিয়া কাশী চলিয়া গেলেন। সে স্থানে তাহার ও তাহার স্ত্রীর মৃত্যু হইল। টাকা সম্বন্ধে তাহার পুত্র আমাকে পত্র লিখিয়াছিলেন, তাহার উত্তর আমি দিই নাই তাহা নহে। দুইটা দূরী, সে কথা পরে বলিব। হর ঘোষ আমাকে দোকান হইতে ছাড়াইয়া দিলেন, সেজন্য আমি দুঃখিত হইলাম না। মনে জানি যে আমার সেই 1300 টাকা আছে। পূর্বেই মনে মনে স্থির করিয়াছিলাম যে সেই টাকা দিয়া হয় জমিদারি কিনিব, আর না হয় ব্যবসা করিব। কিন্তু যতদিন ওই হ্যান্ডনোটের ভয় থাকিবে, ততদিন কিছু করিব না। আমার শ্বশুর মহাশয় বলিলেন, তোমাকে আর আমার বাড়িতে আসিতে দিব না। আজ হইতে জানিলাম যে আমার কন্যা বিধবা হইয়াছে। তোমার মুখ দেখিলেও পাপ হয়, আর জন্মে অনেক পাপ করিয়াছিলাম, সেজন্যে তোমার হেন ইতরের হাতে আমি কন্যা দিয়াছি। তোমার ঘরে আমি কন্যা পাঠাইব না। আমি ভাবিলাম যে বটে, এখন আমার পুঁজি হইয়াছে, কি করিয়া অর্থ সঞ্চয় করিতে হয় হর ঘোষের বাড়িতে তাহা আমি শিখিয়াছি। যেমন করিয়া পারি আমি ধনবান হইব। টাকা হইলে কেহ জিজ্ঞাসা করে না যে অমুক কি করিয়া সম্পত্তিশালী হইয়াছে। জাল করিয়া হোক, চুরি করিয়া হোক, যেমন করিয়া লোক বড় মানুষ হোক না কেন, অমুকের টাকা আছে এই কথা শুনিলেই ইতর ভদ্র সকলে গিয়া তাহার পদলেহন করে, সকলেই তাহার পায়ে তৈলমর্দন করে। একবার আমার টাকা হোক, তখন দেখিব যে তুমি বাছা ধন আমার বাড়িতে ফ্যান চাটিতে যাও কিনা। অবশ্য এসব মনের চিন্তা প্রকাশ করিলাম না, কিন্তু যথাকালে আমার সে ভবিষ্যৎবাণী পূর্ণ হইয়াছিল। আমার শ্বশুর মহাশয়ের রাগের আর একটি কারণ ছিল। মালতীকে আমি যে 500 টাকার গহনা দিয়াছিলাম, তাহা 100 টাকায় ক্রয় করিয়াছিলাম। দুইখানি ব্যতীত সমুদয় অলংকার কেমিক্যাল সোনার অর্থাৎ গিলটির গহনা ছিল। সুতরাং গহনাগুলি পাইয়া গোলকবাবুর বিশেষ লাভ হয় নাই। হর ঘোষের দোকান হইতে বাহির হইয়া কিছুদিন আমি সুন্দরবনের এক আবাদে চাকরি করিয়াছিলাম। সেই সময় আবাদ সম্বন্ধে আমার অভিজ্ঞতা জন্মিল। কিছুদিন পরে যখন হ্যান্ডনোটের ভয় যাইল, তখন নিজের জন্য আমি একটি আবাদ খুঁজিতে লাগিলাম। খুঁজিতে খুঁজিতে শুনিলাম যে দূরে নিবিড় বনের নিকট এক আবাদ সুলভ মূল্যে বিক্রয় হইবে। যাহার আবাদ, তাহার নিকট গিয়া সমুদয় তত্ত্ব আমি অবগত হইলাম। তিনি বলিলেন যে এই আবাদ তিনি 5000 টাকায় ক্রয় করিয়াছিলেন। নোনা জল প্রবেশ নিবারণের নিমিত্ত ইহাতে তিনি ভেরি অর্থাৎ বাঁধ বাঁধিয়াছিলেন। পানীয় জলের নিমিত্ত পুষ্করিণী খনন করিয়াছিলেন। 2-4 ঘর প্রজাও বসাইয়াছিলেন, কিন্তু সহসা তাহার বাঁধ কয়েক স্থানে ভাঙিয়া গেল। আবাদের ভিতর নোনা জল প্রবেশ করিল, প্রজাগণ পলায়ন করিল। সে আবাদ পুনরায় বনে আবৃত হইয়া পড়িল। পুনরায় উঠিত করিবার টাকা তাহার নাই, সেজন্য তিনি আবাদ বিক্রয় করিয়া ফেলিবেন। এই সম্পত্তি তিনি 5000 টাকায় ক্রয় করিয়াছিলেন। এক্ষণে
1000 টাকা পাইলে ছাড়িয়া দিবেন। আমি একখানি নৌকা ভাড়া করিয়া সে স্থান দেখিতে যাইলাম, কিন্তু বাঘের ভয়ে নৌকা হইতে নিচে নামিলাম না। এ অঞ্চলে তখন অধিক আবাদ হয় নাই, চারিদিক আবৃত ছিল, সেজন্য বিলক্ষণ বাঘের ভয় ছিল। নৌকার উপর হইতে স্থানটি দেখিয়া আমার মনোনীত হইল। মনে ভাবিলাম যে একটু বিপদের আশঙ্কা না থাকিলে এরূপ সম্পত্তি 1000 টাকায় পাওয়া যায় না। মোহর প্রদান করিয়া ভগবান আমার প্রতি কৃপা করিয়াছেন। আমার পর্দা খুলিয়া গিয়াছে। একটু যত্ন করিলেই এই আবাদে পরে সোনা ফলিবে। আরো ভাবিলাম যে আমার কাছে পূর্ব হইতেই 1300 টাকা ছিল, তাহার পর আবাদে কাজ করিয়া আরো 500 টাকা সঞ্চয় করিয়াছি। 1000 টাকা দিয়া সম্পত্তি ক্রয় করিলে আমার কাছে 800 টাকা থাকিবে। ভেড়ি বাঁধিতে, বন কাটিতে, প্রজা বসাইতে এই 800 টাকা খরচ করিব। তাহার পরে মাছের তেলে মাছ ভাজিব, অর্থাৎ ইহার আয় হইতেই বাকি ভূমি উঠিত করিব। এইরূপ ভাবিয়া চিন্তিয়া সে বিষয় আমি ক্রয় করিলাম। তাহার পর শুনো বিপত্তির কথা। আবাদে কাজ করিবার সময় একজন সাইয়ের সহিত আমার আলাপ হইয়াছিল। মন্ত্র বলে যাহারা বাঘ দূর করিতে পারে, এরূপ লোককে সাই বলে। বড় গোছের একখানি নৌকা ভাড়া করিলাম, তাহাতে 6 জন মাঝি ছিল। আবাদে কোথায় কি করিতে হইবে তাহা দেখিবার নিমিত্ত সাই ও আমি যাত্রা করিলাম। আমাদের পাশেই এক গাং ছিল। এই নদী দিয়া পূর্ব ও পশ্চিমবঙ্গের নৌকা যাতায়াত করিত। আমি, সাই ও 3 জন মাল্লা লাঠি সোটা লইয়া আবাদের এদিক ওদিক কিয়ৎ পরিমাণে ভ্রমণ করিলাম। অনেক ভূমি বনে আবৃত, সকল স্থান দেখিতে পারিলাম না। যে যে স্থানে বাঁধ ভাঙিয়া গিয়াছিল তাহা দেখিলাম। পুষ্করিণীটি উচ্চ ভূমিতে ছিল, তবুও কতক পরিমাণে তাহার ভিতর জোয়ারের নোনা জল প্রবেশ করিয়াছিল। যে কয়জন কৃষক বাস করিয়াছিল একখানি ব্যতীত আর সকলের ঘর ভূমিসাৎ হইয়া গিয়াছিল। সেই একখানি ঘরের ভিতর প্রবেশ করিতে আমার ইচ্ছা হইল, কিন্তু একটু আগে গিয়া দেখিলাম যে একটি মৃত ব্যাঘ্র সেই স্থানে পড়িয়া রহিয়াছে। কিছুক্ষণ তাহার নিকট দাঁড়াইয়া আমরা দেখিতে লাগিলাম। আমার সাই বলিল যে এ ব্যাঘ্রটিকে অন্য কোনো সাই মন্ত্র বলে বধ করিয়া থাকিবে, কারণ ইহার শরীরে গুলি অথবা অন্য কোনো অস্ত্রচিহ্ন নাই। তাহার পর কৃষকের ভগ্নগৃহ অভিমুখে আমরা গমন করিলাম। এ ঘরখানির চারিদিকে প্রাচীর ও উপরে চাল ছিল, কিন্তু ঘরের দ্বারে আগর অথবা কপাট ছিল না। যেই আমরা দ্বারের নিকট দাঁড়াইয়াছি আর ঘরের ভিতরে বন বন করিয়া শব্দ হইতে লাগিল। প্রথমে মনে করিলাম যে লক্ষ লক্ষ মৌমাছির গুনগুন রব, ভিতরে হয়তো বৃহৎ একটি চাক হইয়াছে। পরক্ষণে যাহা দেখিলাম তাহাতে ঘোরতর আশ্চর্যান্বিত হইলাম। কালো কালো চড়াই পাখির ন্যায় শত শত কি সব দেওয়ালের গায়ে বসিয়া আছে। তাহাদের সর্বশরীর কালো, কিন্তু পেটগুলি রক্তবর্ণের। তাহাদের 2টি করিয়া ডানা আছে, উড়িবার নিমিত্ত ডানাগুলি নাড়িতেছে। তাহাতে এইরূপ বন বন শব্দ হইতেছে। রক্তবর্ণের কোন দ্রব্য খাইয়া পেট পূর্ণ করিয়াছে, সেজন্য উড়িতে পারিতেছে না। এ কি জীব, কিছুই বুঝিতে পারিলাম না। যে জীব হোক, এই জীবই রক্তপান করিয়া বাঘটিকে বধ করিয়া থাকিবে। সেই সময় সাই এক বড় নির্বোধের কাজ করিয়া বসিল। লাঠি দ্বারা মাটিতে আঘাত করিয়া শব্দ করিল। 10 জীব যাহারা সম্পূর্ণভাবে উদর পূর্ণ করিয়া রক্তপান করে নাই, প্রাচীরের গা হইতে উড্ডীয়মান হইল। সাই সকলের অগ্রে ছিল।
জিভ কয়টি তাহার গায়ে আসিয়া বসিল। প্রাণ গেল বলিয়া সাই ভূতলে পতিত হইয়া ছটফট করিতে লাগিল।